জন্ম থেকে শুরু করে একটি শিশুর প্রাপ্তবয়স্কে পৌঁছানো পর্যন্ত তাকে পার করতে হয় জীবনের বেশ কয়েকটি পর্যায়। আর প্রত্যেকটি পর্যায়ে থাকে শিশু বিকাশের বেশ কয়েকটি স্তর, যেই স্তরের ভূমিকা থাকে একজন পিতামাতার, ভূমিকা থাকে পরিবারের, ভূমিকা থাকে সমাজের, ভূমিকা থাকে আপনার এবং আমার। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ব শিশু দিবস উপলক্ষে সংবাদ প্রকাশ এবং IHF কর্তৃক আয়োজিত শিশু বিকাশ নামক অনুষ্ঠানের আজকের পর্বে। আমি লিঞ্জা রয়েছি আপনার সাথে। আজকে আমরা আলোচনা করব শিশু বিকাশের খুব গুরুত্বপূর্ণ দুটো ক্ষেত্র নিয়ে। একটি হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা শারীরিক বিকাশ, এবং আরেকটি হচ্ছে মানসিক বিকাশ অথবা মেন্টাল হেলথ ডেভেলপমেন্ট। আর আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খুব গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তি। পরিচয় করে দিচ্ছি তাদের সাথে। আমাদের সাথে রয়েছেন ওয়ান সার্কেলের প্রতিষ্ঠাতা ফারিন্দোলা আপু, এবং আরেকজন অতিথি হিসেবে রয়েছেন ফর্মার ফ্যাকাল্টি অ্যান্ড রিসার্চ ফেলো BIED ব্র্যাক ইউনিভার্সিটি, ফর্মার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রফেশনাল ডেভেলপমেন্ট সেন্টার ব্র্যাক ইউনিভার্সিটি, মিস শাহিনা আক্তার। আপনারা কেমন আছেন? ভালো আছি। আমি শুরুতে একটু আপনাদের সম্পর্কে জানতে চাইবো যে আপনারা বর্তমানে কোন কাজের সাথে যুক্ত আছেন এবং আপনাদের কাজটা কিভাবে আসলে শিশু বিকাশ বা চাইল্ড ডেভেলপমেন্ট এই টার্মটার সাথে সম্পৃক্ত রয়েছে। আমি প্রথমেই চলে যাব ফারিন্দোলা আপার কাছে। থ্যাংক ইউ। আমি আসলে আমার পড়ালেখাটা কিছুটা এই এডুকেশন ফিল্ড নিয়েই, ওখানেও চাইল্ড ডেভেলপমেন্ট, চাইল্ড সাইকোলজি এগুলো সাবজেক্টগুলো পড়েছি। তখন থেকেই একটা ইন্টারেস্ট গ্রো করেছে এডুকেশনের উপর, এবং পরে বাংলাদেশে এসে আমি তো টিচিং ফিল্ডেই আছি, এখনও আছি। তো তারপরে মনে হলো যে এখানে হয়তো বা কিছুটা গ্যাপ আছে, কিছুটা কাজ করার সুযোগ আছে, এবং আমরা যে বিষয়টা নিয়ে কাজ করি সেটা হচ্ছে লাইফ স্কিলস এডুকেশন। একটা বাচ্চার সোশ্যাল ইমোশনাল যে ডেভেলপমেন্ট, সেই দিকগুলো আমরা দেখে থাকি। এবং সেটা খালি বাচ্চাদের সাথে কাজ করি না, আমরা একদম ছোট বাচ্চাদের থেকে শুরু করে অ্যাডোলেসেন্ট বা বয়সন্ধিকালের যে বাচ্চারা আছে তাদের সাথে, তাদের স্কুলদের সাথে এবং তাদের পরিবারের সাথে, তাদের বাবা মাদের সাথে প্যারেন্টিংও রিলেটেড কিছু কাজ করে থাকি। আচ্ছা, ধন্যবাদ আপা। আমি ফেরত যাবো এখন শাহিনা আপার কাছে। আপনার কাজটা আসলে কিভাবে এই শিশু বিকাশ টার্মটার সাথে সম্পৃক্ত? থ্যাংক ইউ। আমি আসলে আমার পড়াশোনা যদি বলি, তো আমি সাইকোলজিতে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি, সেখানে একটু লেখাপড়া আছে, আমার ইন্টারেস্টটা গ্রো করেছে। তারপর আমি অসলো ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল এডুকেশনে পড়েছি, সেখানেও ছিল। তো তার মানে আমার পড়াশোনা আমাকে যেভাবে করেছে, এরপরে আমি ব্র্যাকে জয়েন করি, ব্র্যাক রিসার্চ ডিভিশনে রিসার্চ ফেলো হিসাবে কাজ করি। তো আমি মূলত এডুকেশন, চাইল্ড, যেহেতু আমার পড়া ছিল একটু চাইল্ড সাইকোলজি, এবং ঢাকা ইউনিভার্সিটির IER-এও আমি টিচার হিসাবে জয়েন করেছিলাম প্রথম ব্র্যাকে জয়েন করার আগে। তো আমি আমার পড়ালেখা IER-ও আছে, এডুকেশনেও মাস্টার্স করেছি যখন, তখন থেকেই আমার ইন্টারেস্ট বাচ্চাদের লেখাপড়া এবং আমার গবেষণা কাজ এডুকেশনকে ঘিরেই, এডুকেশন বাচ্চা। তো তারপরে আমি আসলে ব্র্যাকে অনেক দিন কাজ করেছি। তো সেখানে আমি টিচার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যেটা প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেখানেও কিভাবে বাচ্চাদেরকে ক্লাসরুমে এনগেজ করা যায়, কিভাবে বাচ্চাদের সাথে, মানে আমি যেটা ইনফরমেশন দিতে চাচ্ছি, যেই তথ্যটা কিভাবে খুব অ্যাট্রাকটিভ ওয়েতে, মানে খুব আনন্দের সাথে বাচ্চারা গ্রহণ করতে পারে। তো সেগুলো অনেক আমার গবেষণা করতে করতে গিয়ে এগুলো দেখা হয়েছে। এবং এছাড়া আমি টিচিংয়েও, যেহেতু আমি হলো, আপনারা হয়তো এখনো আছে ব্র্যাক ইউনিভার্সিটিতে শুনে থাকবেন যে একটা কোর্স অফার করা হয়, এডুকেশনাল লিডারশিপ প্ল্যানিং অ্যান্ড স্কুল ম্যানেজমেন্ট মাস্টার্স কোর্স। আমি সেখানে ফ্যাকাল্টি হিসাবে কাজ করছি। তো সব কিছু মিলায়, আর একদম এখন যদি ভেরি রিসেন্ট বলেন, তাহলে আমি একটা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট একটা প্রফেশনাল অনলাইন বেস কোর্স, সেইটা আমি মানে ফ্যাসিলিটেট করছি। তো সবকিছু মিলে আমার কাজ, আমার ভালো লাগা, আমার ব্যাকগ্রাউন্ড সবকিছু মিলেই আমি আসলে আর্লি চাইল্ডহুড, নট অনলি আর্লি চাইল্ডহুড, আমি আসলে এডুকেশন, চাইল্ড ডেভেলপমেন্ট এবং আসলে প্রফেশনাল লাইক হায়ার এডুকেশনেও আমি কাজ করছি। মানে এই ফিল্ডের মধ্যেই আমি ঘুরপাক খাচ্ছি। এভাবেই আমার মানে পথ চলা বা কাজের মধ্যে সম্পৃক্ত হওয়া। আচ্ছা, ধন্যবাদ আপা। আমি ফেরত আসবো ফারিন্দোলা আপার কাছে। যদি শারীরিক বিকাশ বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট এবং মানসিক বিকাশ আর মেন্টাল ডেভেলপমেন্টের কথা আপনাকে জানতে চাওয়া হয়, আপনি কিভাবে দুটো বিষয়কে আসলে ব্যাখ্যা করবেন? আচ্ছা, এটার ব্যাপারে যদি বলতে হয়, দেখা যায় যে আমি বাংলাদেশি কনটেক্সটে বলছি, আমাদের যখন একজন বাবা মারা, তারা যখন বাবা মা হতে যাবে, বা প্রথম যখন প্রথমবার তারা বাবা মা হয়,
তখন দেখা যায় একটা শিশুর শারীরিক বিষয়গুলো নিয়ে তারা কিন্তু অনেক খেয়াল করে বা অনেক চিন্তা করে যে বাচ্চাটার ডেভেলপমেন্ট কিভাবে হবে, ফিজিক্যাল ডেভেলপমেন্টটা কিভাবে হবে, সে খাচ্ছে কিনা, তার জ্বর আসছে কিনা, এই জিনিসগুলো আমরা অ্যাজ এ সোসাইটি অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকি। অফকোর্স এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর সাথে সাথে দেখা যায় এই বাচ্চাটা যখন একটু বড় হয় তখন সে পড়ালেখা ঠিক মতো করছে নাকি, এটার উপরেও পরিবাররা অনেক প্রাধান্য দিয়ে থাকে, অনেক বেশি ওখানে ফোকাসটা ওখানে থাকে যে সে ক্লাসে ভালো করতে হবে, বাবা মার যে ইচ্ছা সেই সাবজেক্টগুলো নিতে হবে, বাবা মা যাকে বলবে সেই ধরনের বন্ধু বান্ধব করতে হবে। কিন্তু তার মানসিক বিকাশ হচ্ছে নাকি এই জিনিসটা আমাদের আমার মনে হয় যে এখনো বোঝার একটা বড় জায়গা আছে, যেখানে বাবা মার বুঝতে হবে, পরিবারের বুঝতে হবে যে এই বাচ্চাটাকে আমরা কি চাই, যে একটা বাচ্চা যখন হয় পৃথিবীতে যখন আসে সে আলটিমেট আমাদের গোলটা কি, যে সে একটা ভালো নাগরিক হবে, সে সোসাইটিতে ভালোভাবে কন্ট্রিবিউট করবে, তার কিছু ভালো সুন্দর রিলেশনশিপস হবে, রাইট? তো এটা যদি আমাদের গোল হয় তাহলে সে একটা ভালো মানুষ হিসাবে বেড়ে উঠছে নাকি সেটার দিকেও আমাদের অনেক বেশি ফোকাস করতে হবে, অ্যাটেনশনটা ওখানে দিতে হবে। সো এই যে জিনিসগুলো, তো আমি বলবো যে অফকোর্স একটা বাচ্চা যখন বড় হচ্ছে তখন তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট সাথে সাথে তার মেন্টাল ডেভেলপমেন্ট অ্যান্ড তার সোশ্যাল স্কিলস কোনোটাই একটাকে বাদ দিয়ে আরেকটার উপরে ফোকাস বেশি রাখলে হবে না, ইকুয়ালি আমাদের সব দিক থেকেই খেয়াল রাখতে হবে যে বাচ্চাটা সুস্থভাবে ভালোভাবে বেড়ে উঠছে। এবং পরবর্তীতে আমি এই মানসিক বিকাশ নিয়ে আরেকটু বলবো, বাট আই থিঙ্ক আপা একটু বলুক, তারপরে ওখানে আবার আসবো। আমি আপার কাছে ফেরত আসবো অন্য একটা প্রশ্ন নিয়ে। আমি যদি বলি যে শহরে একটা বাচ্চা যখন বেড়ে উঠছে বা একটা স্লাম এরিয়ায় বেড়ে ওঠা বাচ্চা যেখানে আসলে খুব সুযোগ সুবিধা সে পাচ্ছে না, এই দুটো সমাজ বা এই দুটো কমিউনিটির মাঝে শিশুদের বিকাশে আসলে কোন ধরনের পার্থক্যটা থাকতে পারে বলে আপনার মনে হয়? আপনি খুব সুন্দর একটা উদাহরণ টেনে, মানে এটা তো আমাদের দৈনন্দিন জীবনেই আমরা দেখছি। তো সেটা যেটা হচ্ছে, আপা যেটা বললেন যে আমরা সবসময় আমাদের ফোকাসটা বা আমরা প্রাধান্য দেই হলো শারীরিক বিকাশ, কারণ ওটা বাইরে থেকে দেখা যায়, সহজেই দেখছি বাচ্চাটা বাড়ছে কিনা, ও ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা, আমরা এটার প্রতি বেশি মনোযোগী থাকি সবসময়, যে ওর খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা, ওর গ্রোথটা ঠিক মতো ডেভেলপ হচ্ছে কিনা। বা কিন্তু আমরা সবসময় অনেক সময় জানলেও আমরা ওইটাকে ইগনোর করি, মানে পাত্তা দিই না। মানসিক বিকাশ ওটা আবার কি, দূর, পড়ালেখা। আর আমাদের সোসাইটিটা এখন এমন হয়ে গেছে যে গ্রেড ওরিয়েন্টেড, আর কিছু হবে না, তুমি এ পাইলা কি বি পাইলা, মানে এই গ্রেড গ্রেড করতে করতে বাবা মারাও মানে ওই একটা কেমন জানি কম্পিটিশন এরকম শুরু হয়ে গেছে। সো সবাই ওই দিকেই মেইন ফোকাস। কিন্তু আপা যেটা বললেন, যদি আমি একটা বাচ্চার ওভারঅল ডেভেলপমেন্ট চাই বা সার্বিক বিকাশ চাই, যে তাহলে তার মানসিক বিকাশ, শারীরিক বিকাশ, সোশ্যাল বা ইমোশনাল যে বিকাশগুলো, সেগুলোর দিকেও আমাকে সমানভাবে গ্র্যাজুয়ালি, মানে একটাকে ছেড়ে আরেকটা না, প্রত্যেকটাই আসলে ইন্টিগ্রেটেড ওয়েতে এখানে আছে। তো এখন যেটা আপনি বললেন যে উদাহরণ, যে হ্যাঁ একটা সচ্ছল পরিবার, হ্যাঁ এটারও একটা প্রভাব আছে। একটা রিচ বলতে আমি খালি টাকা পয়সা বলেই না, মানে ওভারঅল কনসিয়াস প্যারেন্টস এর বাচ্চা, সবকিছুই মিন করছি। আর যে ইসলামে বাচ্চাটা ধরেন জন্ম হওয়ার পর থেকেই বাচ্চাটা জন্ম হলো, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি, সেটা হলো একটা বাচ্চা জন্মের পরেই হয়তো সে বঞ্চনা, ভায়োলেন্স এটার শিকার। কিভাবে? তার রুমে হয়তো মা ফেলে কাজে কারো বাসায় কাজ করতেছে, মানে ফর এক্সাম্পল, মা কাজে গেল, বাচ্চাটাকে হয়তো পাশের বাসায় কাউকে বলে গেল যে তুমি একটু দেখো, ওকে একটু দেখো। বাচ্চা হয়তো কান্না করতেইছে, ক্ষুধার টাইম, খাওয়া পাচ্ছে না, কিন্তু এইটা যখন দিনের পর দিন হচ্ছে, তার মানে কি বাচ্চাটা বঞ্চিত হচ্ছে, সময় মতো তার নিউট্রিশনটাও মানে ঠিক মতো খাওয়াটা পাচ্ছে না, ঠিক মতো তার যে একটা, তার সাথে আমরা ভাবি ছোট বাচ্চা, ও তো কথা বলতে পারে না, ওর সাথে কি আমার ইন্টারাকশন, তো ওর সাথেও তো আমাকে একটা ইন্টারাকশন, ও তো কিন্তু ফিলিংসটা আছে যে ও কমফোর্ট ফিল করতে, ও একটা সেফ সিকিউর এনভায়রনমেন্ট দিতে হবে, সেটা তো সে জন্মের থেকেই পাচ্ছে না। তখন এটা কি হয়, লং টার্মে যখন যায় পরবর্তীতে সেই বাচ্চাগুলা দেখা যায় যে তার ডেভেলপমেন্ট, কারণ আমরা জানি একটা ছোট বাচ্চা 3 বছর বয়সে ব্রেইন ডেভেলপমেন্ট 70-80% ডেভেলপমেন্ট হয়ে যায়। তাহলে তখনই যত বেশি স্টিমুলাস বা উদ্দীপক দিব বাচ্চাটাকে, যত বেশি তার সাথে খেলবো,
বাবা মারা আমরা কথা বলে না, অনেক বাবা মা না জেনেও আচ্ছা এখন আমরা লাল জামাটা পরবো, এই যে তোমার জামাটা, এই যে হাসে কথা বলে। কি করে বাচ্চা প্রথম হয়তো কথা বলতে পারে না, একদিন 2 দিন পরে ও কিন্তু রেসপন্স করে, ও হাসে বা হাত পা ছোড়াছুড়ি করে। বলা হয়, এটা গবেষণায় দেখা গেছে, বাচ্চা তার মাকে 2 দিন পরে ও ওর মাকে চিনতে পারে, যে এটা কমফোর্ট এরিয়া, কারণ মা সবচেয়ে বেশি বাচ্চার সাথে ক্লোজ রিলেশনে থাকে। সো বাচ্চা কিন্তু এগুলো থেকে জন্মের থেকে ইসলামের বাচ্চাটা দেখেন বঞ্চিত। হয়তো আমি জাস্ট এটা একটা এক্সাম্পল দিয়ে বলছি যে বাচ্চাটা হয়তো কাঁদতেছে, খাওয়ার টাইমে খাওয়া পাচ্ছে না, অথবা ন্যাপি চেঞ্জ করার টাইম হয়েছে, কিন্তু ওই যে পাশের বাসার মহিলা সে ভাবছে আচ্ছা একবার যায় খাওয়া দিব, সেও ব্যস্ত। মানে এইভাবে দেখেন সে প্রথমে এগুলো বঞ্চনা, মানে নিউট্রিশন, এটা তো এক ধরনের। তারপর সে তার টাইমলি তার সাথে কথা বলার বা তাকে নিয়ে একটু খেলা, অত ছোট বয়স বাচ্চার কি খেলা, আঙুলটা ধরে একটু নাড়ানো, একটা ছড়া, মানে নিজে নিজেই বলতে থাকা, একটু কথা বলা, এটাতে কি হয় তার ব্রেইনও স্টিমুলেটেড হয়। তখন সে তার ব্রেইন ডেভেলপমেন্টেও, এটা যেহেতু আমরা বলছি যে 3 বছরের মধ্যেই ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট হয়ে যায়, সো এই সময় যত ইনপুট দিব তার ফাউন্ডেশনটা তত শক্ত হবে, তত ভালো হবে। তো এই বাচ্চাটা এদিক থেকে বঞ্চিত হলো। আর যে শহরে বাচ্চা, মানে শহর বলতে বা রিচ বললেন, সেটা হয়তো বাপ মা কনসিয়াসলি তাকে যতটুকু টাইম দেয়, কোয়ালিটি টাইম দেয়, কিংবা নিউট্রিশাস ফুড দেয়, ভালো খাবারটা নিশ্চিত করে, যার জন্য বাচ্চাটা তো ছোটবেলা থেকে বঞ্চনা, যে বঞ্চনার শিকার, আরেকটা বাচ্চা হয়তো নর্মাল পরিবেশেই। তাহলে দুইজনের পার্সোনালিটি ডেভেলপমেন্ট, চিন্তা, আমরা যেটা বলছি যে মানসিক বিকাশে কগনিটিভ বা চিন্তার বিকাশ, মেমোরি, ক্রিয়েটিভ থিঙ্কিং, ফার ফার ডিফারেন্স হবে। কারণ ও তো জন্মের থেকেই বঞ্চনা এগুলো নিয়ে, এইটা তার পরবর্তীতে হয়তো তার ডেভেলপমেন্টে অনেক সময় ড্রাগ এডিক্টেড হতে পারে, অনেক সময় সে মিসবিহেভ করতে পারে, তার পার্সোনালিটির উপর একটা প্রভাব ফেলবে। সুন্দরভাবে বলেছেন। দেখা যায় যে অনেক সময় আসলে আমরা ফিজিক্যাল ডেভেলপমেন্টকে যখন গুরুত্ব দেই, মেন্টাল হেলথ ডেভেলপমেন্টের প্রতি আসলে সেরকম গুরুত্ব দেওয়া হয় না, বা অনেক সময় মেন্টাল হেলথ বলতে গিয়ে আমরা ফিজিক্যাল ডেভেলপমেন্টটাকে ভুলে যাই। আমি ফারিনাপুর কাছে আবার ফেরত আসবো আরেকটা প্রশ্ন নিয়ে। এই যে করোনা পরিস্থিতি আমরা প্রায় প্রত্যেকেই শিকার হয়েছি, সো শিশুদের বিকাশে আসলে এই করোনাটা কিভাবে প্রভাব ফেলেছে, এবং একজন অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব কি হতে পারে? আসলে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি মনে করি এই যে আমরা যে প্যান্ডেমিকের মধ্যে দিয়ে গেলাম এবং যাচ্ছি, সব থেকে আমাদের বিভিন্নভাবে লস হয়েছে, ক্ষতি হয়েছে, আমরা আমাদের কাছের মানুষকেও হারিয়েছি, কিন্তু সব থেকে বড় ক্ষতি, এটা দিস ইজ মাই ওপিনিয়ন, দিস ইজ নট রিসার্চ, হ্যাঁ, আমি মনে করি হয়েছে বাচ্চাদের, শিশুদের। কারণ ওদের জীবন থেকে একটা বড় একটা অংশ, দেখা গেছে আমরা ডেভেলপমেন্টাল যে স্টেজটা আপা যেটা বলছিলেন, যে যেই ফরমেটিভ ইয়ার্স, হ্যাঁ, যেই আপনি ধরেন অনেক কিছু স্কিলস, অনেক কিছু লাইফ স্কিলস শিখে এই পর্যন্ত এসেছি, ওদের কিন্তু দিজ আর দেয়ার কোর যে ইয়ার্সগুলো, রাইট? এখানে তারা সোশ্যাল স্কিলস শিখছে, তারা স্কুলে যেয়ে কিন্তু খালি তারা এবিসিডি পড়ালেখা শিখছে না, তারা শিখছে যে আমি চাইলেই আমার মতো হবে না, আমার শেয়ার করতে হবে, টার্ন টেকিং শিখছে, তারা খেলতে হয় কিভাবে, তাদের বোথ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ডেভেলপমেন্টটা কিন্তু স্কুলে একটা বড় সময় হয়। বাচ্চারা দে নিড টু প্লে উইথ আদার চিলড্রেন, তাদের অন্য বাচ্চাদের সাথে খেলতে হবে, কারণ তারা সেখানে সমবয়সী, সেখানে তারা ইকুয়ালস, রাইট? স্কুলে আমাদের বাচ্চারা ছিল না। আমি যদি ধরেন খুব আন্ডার প্রিভিলেজ যারা আছে তাদের কথা দিয়ে চিন্তা করি, বা যারা হয়তো বা খুব রুরাল এরিয়া আছে আমাদের দেশে, অনেক বাচ্চারাই তারা অবভিয়াসলি স্কুলে, এখানে হোম স্কুলিং, যেটা এই যে ডিভাইস ইউজ করে ইন্টারনেটের মাধ্যমে যে স্কুলিংটা, এটা কয়টা বাচ্চা পেয়েছে? খুব কম অংশ বাচ্চা এটা পেয়েছে, তাই না? অনেক বাচ্চারাই স্কুলে আর ফেরত যায়নি, অনেক মেয়ে শিশুরা অনেকেই বাল্যবিবাহের শিকার হয়ে গেছে, হ্যাঁ, অনেকে আবার চাইল্ড লেবারের মধ্যে সংযুক্ত হয়ে গেছে। তো এটা একটা বড় ক্ষতি আমি মনে করি। আর যেসব বাচ্চারা হয়তো বা অ্যাক্সেসটা পেয়েছে, আই উড সে যে তারা ফার্স্ট অফ অল তারা লাকি যে তারা এই অ্যাক্সেসটা অ্যাটলিস্ট পেয়েছে, কিন্তু সেখানেও একটা বড় ক্ষতি হয়েছে, কারণ ফিজিক্যাল স্কুলিং, ওই যে কথাগুলো আমি বলছিলাম আর কি, আর অনলাইনে একটা ডিভাইসের মাধ্যমে স্কুলিং ক্যান নেভার বি দ্য সেম। আমি আমার নিজের অ্যাজ আ প্যারেন্ট যদি বলি, আমারই খুব কষ্ট হয়েছে, কারণ দেখা গেছে যে আমার বাচ্চা অত লম্বা সময় একটা ল্যাপটপে তাকিয়ে সে ক্লাস করতে পারছিল না, তার ফোকাস করতে সমস্যা হচ্ছিল। এক একটা বাচ্চার নিড এক এক রকম, রাইট? সো হয়তোবা দেখা যাচ্ছে টিচার ক্লাসে বলছে যে তুমি যেও না, সে হয়তোবা দৌড়িয়ে চলে যাচ্ছে, সেই অংশটা মিস করছে। তো এখানে আমি মনে করি যে একটা
বড় ভূমিকা আছে পরিবারের। ওই সময়টা আমরা চেষ্টা করেছি যে তারা মানসিকভাবে যাতে একটু ভালো থাকে, বাইরে যেয়ে খেলতে না পারলেও ঘরের মধ্যে তারা খেলছে, এমন কিছু খেলা খেলছে যেখানে হয়তো বা তাদের ওই ডেভেলপমেন্টাল জিনিসগুলো হচ্ছে। এই যে টার্ন টেকিং এর কথা যে আমি বললাম, আমি কিছুটা চেষ্টা করেছি আমার বাড়িতে এই জিনিসগুলো করতে। তো এগুলো এখানে পরিবারের একটা বড় ভূমিকা আছে। আমি এটা বলবো না যে এখানে কোয়ালিটি এবং কোয়ান্টিটির একটা ব্যাপার আছে, হ্যাঁ, যে অনেকের আমাদের দেশে আমি মনে করি ধারণা আছে যে অনেকে, আমি শুনি যখন আমরা প্যারেন্টিং নিয়ে কথা বলি, যে আজকাল তো বাবা মা দুজনই কাজ করে, বাচ্চারা সময় পায় না। এটা কিন্তু একটা ভুল ধারণা। পৃথিবীর বিভিন্ন দেশে বাবারাও কাজ করে, মারাও কাজ করে। এরকম কোনো কথা নাই যে যেই মারা হয়তো বা কাজ করছে তাদের বাচ্চারা ঠিকভাবে বড় হচ্ছে না। এখন আমি সারাদিন বাড়িতে থাকলাম, আমি ধরেন হাউসওয়াইফ, হ্যাঁ, আমার বাচ্চা আমার সামনে বসে, আমি আমার মোবাইল হয়তো বা মোবাইলের দিকে তাকিয়েছি, সে তার ডিভাইসের দিকে তাকিয়ে আছে। তো এটা যদিও আমি টাইমটা, কোয়ান্টিটিটা দিচ্ছি, কিন্তু এটা কিন্তু কোয়ালিটি টাইম স্পেন্ড করা হলো না। আমি মনে করি তার থেকে বেটার হচ্ছে যে আমি যদি কাজেও থাকি, আমি দিনের কোনো একটা সময় চেষ্টা করব যে আমার বাচ্চার সাথে একসাথে বসে খেলাধুলা করার, কিছু গেমস খেলার, তাকে জিজ্ঞাসা করার, তার সাথে গল্প করার এবং তার সাথে কিছু জিনিস শেয়ার করার। আমরা প্যারেন্টসরা কি করে থাকি, আমরা হয়তো বা অনেক সময় নিজেদের লাইফটা বা নিজেদের স্ট্রাগলসগুলো বাচ্চাদের কাছ থেকে হাইড করি, হ্যাঁ, যে আমরা ছোটবেলায় তো তোমাদের এরকম মতো ছিলাম না, তার রিয়ালিটিটা আমরা বুঝতে চেষ্টা করি না, হ্যাঁ, কারণ আমার ছোটবেলার সাথে তার ছোটবেলার তুলনা করা একেবারেই আমার উচিত না। কারণ কি, কারণ আমার টাইমটা আলাদা ছিল, তখন হয়তো বা সেই যেই জিনিসগুলোর মধ্যে এক্সপোজড, আমি কিন্তু সেগুলোর মধ্যে এক্সপোজ ছিলাম না। আমি যখন ছোট ছিলাম, সেটার উদাহরণ যদি দেই, তখন বাংলাদেশের টিভিতে একটা চ্যানেল ছিল, আর ইন্টারনেট আর কেবল এগুলো তো কিছু ছিলই না। তো আমার জগৎটাও অনেক ছোট ছিল। আমাকে নিজেকে ব্যস্ত রাখার জন্য আমি হয়তো একটা গল্পের বই পড়তাম বা আমার মার সাথে যে কিছুক্ষণ কথা বলতাম। কিন্তু আমার ছেলে মেয়েরা, আমি যতটুক না জানতাম সেই বয়সে, তার থেকে তারা অনেক বেশি জানে। আপনি যদি ইভেন এই যে আপনি স্লামসের কথা বলছিলেন, রাইট, ওদের সাথেও যখন আমি কাজ করি, ওদের সাথে যখন কথা বলি, ওরা অনেক অ্যাডভান্সড, ওরা অনেক কিছু জানে যেটা আমি ওই বয়সে জানতাম না, হ্যাঁ। তো আমার সাথে তার তুলনা করলে প্রথমত ভুল হবে। একদম সঠিক কথা বলেছে। আমি আপার কথা রেশ ধরে আমি একটু শাহিন আপার কাছে ফেরত আসবো। যদি আমি একাডেমিক দিক থেকে চিন্তা করি, যেটাকে সেকেন্ড হোম বলা হয়, সেক্ষেত্রে আসলে কারিকুলাম ডিজাইনের ক্ষেত্রে কি কোনো ধরনের পরিবর্তন আনা প্রয়োজন বলে আপনি মনে করেন, এই করোনা পরিস্থিতি যখন আমরা উত্তরণ করেছি? অবশ্যই, এটা তো সবাই ফিল করছে, হয়তো আমরা অত এক্সিকিউট করতে পারিনি, কিন্তু কারিকুলামে মানে যেটা করোনা পরিস্থিতিতে আসলে আপা যেটা বলেছেন, আমি সম্পূর্ণ ওইটার সাথে একমত। আপা কয়েকটা পয়েন্ট এখানে উত্থাপন করেছেন। একটা বলেছেন যে আমি হাউসওয়াইফ থেকেও হয়তো সারাদিনই আছে, কিন্তু বাচ্চাকে কোয়ালিটি টাইম দিচ্ছি না। কিন্তু আমি ওয়ার্কিং মাদার হলে আমি যতটুকু টাইম দিব, তার সাথে খেলবো, কথা বলবো, তাহলে হয় কি সে একটু ওপেন আপ হয়। এই যে এটা কিন্তু সোশ্যাল ইন্টারাকশনও হচ্ছে, ওর সোশ্যাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট আমি সাহায্য করছি। তারপরে আপনি বললেন যে এখন আমাদের, হ্যাঁ, করোনায় আমাদের বড়দেরই তো অনেক সমস্যা হয়েছে, আর ছোট বাচ্চা তো আসলে বুঝে না, যতই বলি করোনা বা কিছু, ওর জন্য অনেক মেন্টাল প্রেশারও হয়েছে। আর নতুন একটা সিস্টেমে লাইক এখন কখনো তো বাসায় বসে করেনি, যেমন আমিও এখন অনলাইনে ক্লাস করাচ্ছি, প্রথম আমার একদম ভাল লাগে নাই, কারণ ফেস টু ফেস ইন্টারাকশনের যে জিনিস সেটা আমি পাচ্ছি না। কিন্তু এখন হয়তো করতে করতে ভাবি যে মন্দের ভালো, এভাবে কিছু তো অবশ্যই সব কিছুরই নেগেটিভ পজিটিভ আছে। কিন্তু আবার দেখেন একটা সুখের বিষয় যে অনলাইনে ক্লাস করে বলে জার্মানি থেকেও আমার একটা স্টুডেন্ট আছে, কক্সবাজার থেকেও আছে, আমিও বাসায় বসে করতে পারি। সব কিছুরই নেগেটিভ পজিটিভ আছে, তবে বাচ্চাদের উপরে আসলে খুবই নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে এই করোনার। আর আপনি যেটা বললেন কারিকুলাম, সেটা কি করোনার জন্য চেঞ্জ করতে বলছেন নাকি এমনি ওভারঅল কারিকুলাম? বাচ্চাদের যদি শারীরিক এবং মানসিক বিকাশ বা ফিজিক্যাল মেন্টাল হেলথের দিকে নজর দেওয়া হয়, তাহলে আমাদের সবাইকে আসলে জানতে, যারা কারিকুলাম ডেভেলপ করে, তা ওইরকম একটা গ্রুপকে নিতে হবে যাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স প্লাস ট্রেনিং এই বিষয়ে তাদের জানাশোনা আছে। তারা মিলে, হ্যাঁ, করছে আমাদের দেশে যারা কারিকুলাম ডেভেলপ করছে অনেক জ্ঞানী গুণী জনই করছে, কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে কারিকুলামে আমরা যে জিনিসটা করতে চাই সেটা দেখা যাচ্ছে আমরা ওই ফিজিক্যালের উপরেই সব কিছু অ্যাচিভমেন্ট। এটা শুধুমাত্র যারা ডেভেলপ করছে তাদেরও না, ইভেন আমাদের বাবা মা, প্যারেন্ট, আমরা সবাই আসলে, এটা হলো, আমি খালি বাংলাদেশের জন্য বলবো না, আমি দেখি যে বিদেশে হয়তো পড়ার সিস্টেমটা ডিফারেন্ট, ওরা প্র্যাকটিক্যালি বা ফাংশনাল
ওইভাবে পড়াতে চায়, কিন্তু ওরাও এন্ড অফ দ্য ডে সার্টিফিকেট ওরিয়েন্টেড, মানে গ্রেড ওরিয়েন্টেড। একটা ভালো ইউনিভার্সিটি মানে একটা ভালো জায়গায় ভর্তি হতে গেলে ওরা কিন্তু আপনার মার্কশিটটা দেখে, কিন্তু এখানে হয়তো সিস্টেমটা ডিফারেন্ট। আমরা পড়ি মোর মানে এমফেসাইজ অন রোড লার্নিং, বিকজ আমাকে ভালো গ্রেড পেতে হবে, আর ওনারা হয়তো ওই যে প্র্যাকটিক্যালি হাতে কলমে বা ওর ক্রিয়েটিভ থিঙ্কিং এর স্কোপ আছে। তো কারিকুলামে যদি আমরা এইসবের বেশি রাখি, যেহেতু আমরা জানি যে 5 বছর বয়স বলা হয়, কোনো কোনো ক্ষেত্রে 3 বছর বয়স, এগুলো গবেষণার ফল, যে বলা হয় যে বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, আদার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, মানে সেই সময় খুব দ্রুত হয়। ব্রেইনের সেলগুলোও সেই সময় খুব অনেক ডেভেলপ হয় এবং সেলগুলো অনেক বেশি বৃদ্ধি পায়, ইনক্রিজ হয়। সো আমি তখন যদি ভালো করে তার ফাউন্ডেশনটা, ভিত্তিটা আমি তার যদি খেয়াল করি যে কিভাবে তার মানে পড়ার কারিকুলামের মধ্যেই যে স্কোপ থাকে, কিছু তো ইনবিল্ড থাকে আর কিছু অলিখিতভাবেই থাকে। যে আপা বললেন ক্লাসে টিচারের সাথে একটু দৌড়ঝাঁপ করলে তাহলে কি হবে, ওর ফিজিক্যাল ডেভেলপমেন্টও হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ও যে একটা বন্ধুর সাথে কথা বলছে বা খেলছে বা টিচারের সাথে কথা বলছে, ও শেয়ারিং কেয়ারিংটাও শিখছে। তার মানে ওর মেন্টাল ডেভেলপমেন্ট। বা একটা খেলনায় ধরেন ফর এক্সাম্পল একটা পাজল নিয়ে খেলছে 2 বন্ধু মিলে, ওকে চিন্তা করতে হচ্ছে, তার মানে কি ওর থিঙ্কিংটা ডেভেলপ করছে, তাই না? থিঙ্কিং ডেভেলপ করছে। বা বাবা মার সাথেই ঘরে বসে খেলছে, বা রং ক্রেয়ন দিয়ে আমরা কালার করি না, কালার করতে ও চিন্তা করছে যে গাছের রং তাহলে সবুজ দিতে হবে। এই যে চিন্তাটাকে আপনি স্টিমুলেট করছেন, সাহায্য করছেন। তাহলে এইরকম কারিকুলামের মধ্যেও আমাদের চিন্তা ভাবনা করে আরো বেশি কিছু আছে, একেবারে নাই বললে হবে না। এখন হয়তো আমরা আমাদের যারা আমরা এটাকে কি বলবো ডেলিভারি দিচ্ছি ক্লাসে, টিচার, তাকে আরো হয়তো একটু ট্রেন আপ করতে হবে যে কিভাবে তুমি করতে পারো। এই কারিকুলামের মধ্যেই করা সম্ভব অনেক কিছু। আচ্ছা, যদি আমি জানি টেকনিকটা যে আমার বাচ্চাকে আমি কিভাবে ম্যাক্সিমাম করতে পারবো এই পড়ার মধ্যে দিয়ে। ধরেন আপনি একটা রাইম শিখাবেন, ওটার মধ্যে আমি একটু রোল প্লে করি না, বাচ্চার সাথে একটু নেচে গিয়ে করি, বাচ্চা খুব আনন্দ পাবে, আনন্দের সাথে শিখবে। তাহলে ওর শেখাটাও হলো, ওর মেন্টাল বা চিন্তা করার ইয়েটাও হলো, শক্তিটাও বাড়লো, মেমোরিটাও, সবকিছুই এনকারেজ। মানে আমাদের কারিকুলামটা যখন আমরা ডিজাইন করছি, আমাদের টিচিং প্রসেসটার মধ্যে আমাদের একটু ইন্টারঅ্যাক্টিভ বিষয়গুলো নিয়ে আসতে হবে। হ্যাঁ, মোর ইনভলভমেন্ট, বাচ্চাকে কিভাবে এনগেজ করব, কিভাবে ইনভলভ করব, কিভাবে মোর অ্যাট্রাকটিভ ক্লাসটা হবে, ও এনজয় করবে মানে ও পড়ার জন্য পড়া না, মানে সত্যি মজা পাবে পড়া, মোটিভেটেড করা, মানে এগুলি সব এনশিওর করতে হবে। সেই জন্য এখন কারিকুলামটা যে অবস্থা আছে, অনেক কিছুই আছে, আরো ফার্দার চেঞ্জ তো করতেই পারি, আরো করা যাবে, কিন্তু মেইন ডেলিভারিটা কিভাবে হচ্ছে, ক্লাসরুমে কিভাবে নিয়ে যাচ্ছি, ওইখানে যদি আমি যত বেশি মানে অ্যাক্টিভলি সক্রিয়ভাবে বাচ্চা পার্টিসিপেট করবে, তার সব ধরনের ডেভেলপমেন্টই আপনি এনশিওর করতে পারবেন থ্রু দিস ওয়ার্ক। ধন্যবাদ আপা। আমি ফারিনা আপনার কাছে সেম প্রশ্নটা নিয়ে আসবো, কিন্তু একটু অন্যভাবে নিয়ে আসবো। আপনাকে যদি বলা হয় যে একজন শিক্ষকের শিশুর পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে কোন 3টা বিষয় আপনি সাজেশন করবেন, যে এই 3টা বিষয় যখন একজন টিচার ক্লাস নিচ্ছেন এই 3টা বিষয়ের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আমি একটা শিশুর পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করতে চাই? রাইট, একজন শিক্ষকের, আমি নিজেও একজন শিক্ষক, সো আমি নিজেকে ওইখানে ফেলে আমি বলবো যে অফকোর্স একটা আমাদের দায়িত্ব তো আছেই, যে আমাদেরকে যেই মেটেরিয়ালটা আছে, যেটা আমরা বলি যে সিলেবাসটা আছে, ওটা একটা শিক্ষকের সবসময় একটা দায়িত্ব থাকে, এবং আমরা মনে করি যে ওটাই আমাদের মেইন দায়িত্ব, যে সেটাকে ডেলিভার করা। সেটা কিন্তু আমরা যেখানে একটু ভুল করি আমার মনে হয় যে কিছুটা ইন লাইন উইথ হোয়াট আপা জাস্ট সেড, যে আমরা এত বেশি গ্রেড ওরিয়েন্টেড অ্যান্ড অ্যাচিভমেন্ট, এবং সেটা খালি বাংলাদেশে না, পুরো বিশ্বেই। তো সমস্যাটা কি, সবকিছুর আমরা একটা আউটকাম খুঁজছি, এবং শর্ট টার্ম আউটকাম খুঁজছি, যে আমি আজকে এটা শিখবো, আমার মাথায় আছে যে আমি এটা 2 মাসের মাথায় পরীক্ষা দিয়ে কিভাবে সব থেকে ভালো নাম্বার পাবো। 2 মাসের পরে ওটা আমি কি শিখলাম কি না শিখলাম ভুলে গেলাম, আর জীবনেও ওটা কোথাও অ্যাপ্লাই করলাম কিনা সেটা আমিও কেয়ার করছি না, অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছি, বাবা মারাও কেয়ার করছে না যে গ্রেড কি, সেটা হচ্ছে আগের কথা। তুমি বুঝেছো যে জিনিসটা কি, কনসেপ্টটা ক্লিয়ার, সেটাতে আমরা একেবারেই ওই জায়গাটায় একটা গ্যাপ আছে। এখন কি শেখার বিষয়টা ইজ আ লাইফ লং প্রসেস, ইটস ডাজ নট এন্ড আফটার স্কুল, আফটার এসএসসি, এইচএসসি ডিগ্রি, যে তারপর আমার শেখা শেষ না। আমরা মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আমরা শিখে যাই, এবং শেখার যেই মজাটা, একটা নতুন কিছু জানার, শেখার এই কিউরিওসিটিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চাদের মধ্যে এই
কিউরিওসিটিটা ইনস্টিল করা, হ্যাঁ, যে এবং এটা আজীবন শিখে যাব আমরা। এবং আমরা যদি একটা জিনিস না জানি আমাদের মধ্যে, আমি যদি মনে করি যে আমি সবকিছু জানি, তাহলে তো আর হলো না। তাহলে আমারও কিন্তু আমার স্টুডেন্টদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি কখনোই আমার ক্লাসরুমে ঢুকবো না এটা চিন্তা করে যেখানে আমি সব জানি, আমি জেনে আমি শেখাবো, স্টুডেন্টরা দের এমটি ভেসেল অ্যান্ড তারা জাস্ট জিনিসটা নিবে এবং তারা পরীক্ষায় জিনিসগুলো দিয়ে দিবে, আমি মার্ক দিয়ে দিব, ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। দ্যাট ইজ নট লার্নিং ইজ এ টু ওয়ে প্রসেস। হ্যাঁ, আমিও তার কাছ থেকে কিছু শিখবো, সেও কিছু শিখবে। মোর তাকে আমি চিন্তা করা শেখাবো, ক্রিটিক্যাল থিঙ্কিং শেখাবো, প্রবলেম সলভিং শেখাবো। দিজ আর লাইফ স্কিলস যেটা সে আজীবন সব জায়গায় অ্যাপ্লাই করতে পারে। আমরা যদি ম্যাথমেটিক্সের কথা ধরি, আমি কিন্তু ম্যাথ শেখাই না এবং আমি ম্যাথসে খুব কাঁচা, কিন্তু আমি যদি উদাহরণ দিয়ে বলি যে যেটা হয় সবাই অঙ্ক সলভ করবে, এবং আমি এরকমও স্টুডেন্ট জানি যে আমাকে এসে বলেছে মিস আমি অঙ্ক মুখস্থ করেছি, নাম্বার আসলে তখন সর্বনাশ। কিন্তু তো এটাতে কি হয়, সে এই যে প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, একটা জিনিস সলভ করার যেই মজাটা, যেই নেশাটা, এটাই আমরা একটা বাচ্চার কাছ থেকে কেড়ে নিচ্ছি। তো এখানে কিন্তু বাবা মার একটা বড় ভূমিকা আছে। পরিবার থেকে যদি আমরা তাকে প্রথমেই এটা বলে দিই তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে, তোমার এই সাবজেক্ট পড়তে হবে, বাচ্চার উপর আমরা অনেক প্রেশার দিচ্ছি। তো সেখানে শিক্ষকরা যেই রোলটা সেটা কখন করবে, যখন এটা স্কুল থেকে ডিমান্ড আসে, প্যারেন্টসদের কাছ থেকে ডিমান্ড আসে। সো আপনি যেটা বলছেন যে একটা শিক্ষকের কি দায়িত্ব, শিক্ষকের সব থেকে বড় দায়িত্ব আমি মনে করি, ওনলি দায়িত্ব হচ্ছে একটা বাচ্চাকে চিন্তা করা শেখানো। হ্যাঁ, রাইট রং সে তার নিজের মতো সে বুঝে নেবে, কিন্তু তাকে যে থিঙ্কিং আউটসাইড দ্য বক্স, হ্যাঁ, কোয়েশ্চেনিং পিপল, যে তুমি আমাকে কোয়েশ্চেন করবে, আস্ক দ্য রাইট কোয়েশ্চেন, হ্যাঁ, এটাও কিন্তু একটা স্কিল। এই জিনিসগুলো বাচ্চাদেরকে শেখানো, তাকে সুযোগ দিতে হবে। আমি যদি সেখানে আমাকে সে ভয় পাচ্ছে, হ্যাঁ, সে এসে আমি বলছি এখানে পিন ড্রপ সাইলেন্স, কেউ কোনো কথা বলবা না, আমি আসবো বোর্ডে লিখবো, এটা হয়তোবা একটা ট্রেডিশনালি হয়তোবা একটা প্র্যাকটিস থাকতে পারে, কিন্তু দিস ইজ দ্য 21st সেঞ্চুরি। এখন আমাদের চিন্তা করতে হবে আজকে যে বাচ্চাটাকে আমি এডুকেট করছি ওটা আমি কিসের জন্য করছি। এই বাচ্চাটা আজকে থেকে 20 বছর পরে, 30 বছর পরে কাজে কর্মক্ষেত্রে থাকবে, সেখানে তার কি স্কিল দরকার বলেন? মুখস্থ করে সে কি করবে? কিছু কিছু জিনিস ওগুলা কমপ্লিটলি অবসলিট হয়ে যাবে, আমাদের কম্পিউটারই সেই কাজ করে দিচ্ছে। তো বাচ্চার ওই স্কিলটা হয়তো বা দরকার নাই, হি অর শি হ্যাজ টু লার্ন। এই যে আপা একটু কিন্তু ক্রিয়েটিভিটির কথা বললো, আমরা কিন্তু আমাদের দেশে কি করি, সেই যে ছবি আঁকার কথা বললো, এগুলো কিন্তু দিস আর ক্রুশাল স্কিলস, রাইট? এই ক্রিয়েটিভিটি থেকেই কিন্তু আমাদের বিশাল বিশাল জিনিসের জন্ম নিচ্ছে, রাইট? তো এই জিনিসগুলো বাচ্চাদের মধ্যে ইনস্টিল করতে হবে। আর লাস্ট একটা কথা বলবো, একটা টিচারের দায়িত্ব খালি শেখানো, বাচ্চাটা কি শিখছে, গ্রেড কত পাচ্ছে, তার বাইরেও তাকে দেখে কি মনে হচ্ছে। অনেক সময় আমরা আছে যে একটা বাচ্চা হয়তো বা খুব মিসবিহেভ করছে, ক্লাসে বারবার ইন্টারাপ্ট করছে, এই যে জিনিসটা কোথা থেকে সে শিখছে, এটা কিন্তু এটার জন্মটা কোথা থেকে? হয়তোবা তার বাড়ির পরিবেশটা ভালো না, হয়তোবা সে বাড়িতে যখন যায় স্কুল শেষে দেখছে হয়তোবা বাবা চিৎকার চেঁচামেচি করছে বা মা চিৎকার চেঁচামেচি করছে, বা সেখানে তাকে একটা বকারে তাকে হয়তোবা মারধর করা হচ্ছে। এই জিনিসটা সে এসে কিন্তু ক্লাসে ডিসরাপটিভ বিহেভিয়ার হিসেবে তার বহিঃপ্রকাশ হচ্ছে। তো এই তাকে বুঝতে পারাটা, তাকে আমি অফ করে দিলাম যে না, এই বাচ্চাটা, কোনো বাচ্চাই চায় না যে ক্লাসে এসে সে জাস্ট খারাপ ব্যবহার করবে বা সবার সাথে টিচারকে। তো এই জিনিসগুলোর দিকে একটু খেয়াল দেওয়া, ক্লাসে বাচ্চা হোক কি একটু অ্যাডোলেসেন্ট, বড় হোক কি ইউনিভার্সিটির ছাত্রছাত্রী হোক, তাকে একটু আলাদা করে ডেকে নেওয়া যে কি হচ্ছে, সমস্যাটা কোথায়, কেন, একটু জিনিসটার ভিতরে গভীরে যাওয়া। আমি মনে করি এটা অলসো যে মেন্টাল হেলথ, যেহেতু মানসিক বিকাশের কথা বলছি, টিচারদের অবশ্যই এটার খেয়াল রাখতে হবে। আপনার কথাটাকে একটু সামারি করি, যে বিষয়টা হচ্ছে আমাদের অবশ্যই সুযোগ দিতে হবে এবং বাচ্চাকে বুঝতে হবে। আমি আরেকটা প্রশ্ন দিয়ে ফাইনাল প্রকাশে শেষ করতে চাচ্ছি। সম্প্রতি আপনার একটি চমৎকার বই বেরিয়েছে, সেটা আমরা মোটামুটি সকলেই জানি, আই হোপ যে দর্শকরাও জানেন। সো এই বইটা সম্পর্কে যদি আমাদের একটু বলতেন, এবং এটা শিশু বিকাশে কিভাবে সহযোগিতা করছে, আমাদের জানতে সহযোগিতা করবে, সেটা যদি একটু বলতেন। আচ্ছা, তো আসলে একটু ব্যাকগ্রাউন্ড স্টোরি বলি। তো আমার যেহেতু দুটো বাচ্চা আছে এবং আমরা ছোটবেলা থেকে আমি ওদেরকে, ইনফ্যাক্ট আমার প্রথম বাচ্চা যখন 6 মাস বয়স, তখন থেকে আমি ওকে, আপা যেটা বললেন যে একটা বাচ্চাকে যে শেখানো আর্লি, এই যে 3 বছরে যে একটা বাচ্চার ব্রেন সব থেকে বেশি ডেভেলপ হয়, তো 6 মাস বয়স থেকে ও কিছু বুঝতো না, শুয়ে থাকতো, কিন্তু আমি ওকে গল্পের বই পড়ে শোনাতাম। তো সে থেকে তার ভোকাবুলারিটা বাড়ছে, হ্যাঁ, তার ব্রেনের ডিফারেন্ট পার্ট, সে ইন্টারাকশন, যে এই জিনিসগুলো শিখছে। তো এই গল্পের বই পড়তে পড়তে আমার কাছে মনে হলো কি যে ইংলিশ কিছু চমৎকার দারুণ বই আছে এবং বাংলাও কিছু
অনেক মজার মজার বই আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে হয়তোবা আমি যেই সাবজেক্টগুলো নিয়ে কাজ করি, যে লাইফ স্কিলস নিয়ে যে আমরা কাজ করছি, সেখানে আমার মনে হচ্ছে যে হয়তোবা কিছু গ্যাপ আছে যেখানে হয়তোবা আরো মেটেরিয়াল ডেভেলপ করা যায়। তো সেক্ষেত্রে সেভাবেই মাথায় আসলো যে প্রতিদিন রাতে, যেহেতু আমিও আমার বাচ্চাদের সাথে একটু গল্পের বই পড়ি, যে তারা এবং জয় এই নামে একটা সিরিজ বের করলাম। তো এই প্রথম বইটা বের হয়েছে। তারা একটা ছোট মেয়ে, 7 বছরের মেয়ে, জয় তার বন্ধু, সব থেকে কাছের বন্ধু, এবং তাদের বেড়ে ওঠার সময় যে চ্যালেঞ্জেস গুলো তারা ফেস করছে এবং তারা সেটা কিভাবে ট্যাকল করে ওভারকাম করছে। তো বাচ্চাদেরকে যে সহনশীলতা, রেজিলিয়েন্স, এটা শেখানো খুবই জরুরি। লাইফে কিন্তু চ্যালেঞ্জেস আসবে, আপনার চ্যালেঞ্জ আর আমার চ্যালেঞ্জ ডিফারেন্ট, কিন্তু চ্যালেঞ্জ সবার লাইফেই আছে। আমরা চ্যালেঞ্জ থেকে ডিল করে উঠে আসার চেষ্টা করব, ভালো থাকার চেষ্টা করব, এটাই হচ্ছে বইটার মেসেজ। কিন্তু এটা ছোট বাচ্চাদের জন্য। তো প্রথম বইটা শারীরিক সুরক্ষা নিয়ে। বাচ্চাদেরকে আমরা এই যে ডেভেলপমেন্ট স্টেজে খুবই জরুরি তাদের নিজেদের সুরক্ষা তারা নিজেরা কিভাবে করবে সেটার বিষয় শেখানোর জন্য। রিসেন্টলি হয়তো বা খেয়াল করেছেন যে আমাদের দেশে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ এর কেসেসগুলো আমরা খবরের কাগজ খুললেই দেখা যায় যে একটা 6 বছরের শিশু ধর্ষণ হয়েছে। এইগুলো থেকে আমার মনে হলো যে বাচ্চাদেরকে তো আমাদের শেখাতে হবে, কিন্তু তারা এনজয় করে সেভাবে শেখাতে হবে। তো একটা গল্প আমি মনে করি খুব ভালো একটা মাধ্যম হতে পারে, যেখান থেকে আর আমরা যখন এই ওয়ার্কশপগুলো নেই তখন দেখতাম যে বাবা মারা বলতো যে আপা আপনি তো এগুলো বিষয়ে কাজ করেন, আপনার জন্য এটা বলা খুব সহজ। কিন্তু আমাদের বাবা মারা আমাদের সাথে এগুলো নিয়ে কথা বলেনি, আমাদেরও বলতে অনেক লজ্জা বোধ করে বা তারা অনেক সংকোচ বোধ করে। তো এটা কিভাবে বলবো? তো সেভাবেই আমার মাথায় আসলো যে গল্পের বই একটা ভালো, যে বাবা মা গল্পের মধ্যে তারা একটা ইস্যু অ্যাড্রেস করলো। তো ওই গল্পে আর কি এভাবেই আছে যে সেফ টাচ কোনটা, আনসেফ টাচ কোনটা, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট। চমৎকার একটা উদ্যোগ আপা, তারা এবং জয়, নামটা অনেক সুন্দর। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি অনুরোধ করব আপনারা যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আমি প্রথমে শাহিন আপনার কাছে যাব। থ্যাংক ইউ। আমি আসলে বলতে চাচ্ছি, এতক্ষণ আমরা বলেছি যে আসলে টিচারদের অনেক দায়িত্ব আছে, প্যারেন্টসদের দায়িত্ব আছে। আসলে না, প্রত্যেক লেভেলে সবারই দায়িত্ব আছে। মানে আমাদের সিস্টেমটাই এরকম হয়ে গেছে, আমরা যে বলছি প্যারেন্টস গ্রেড ওরিয়েন্টেড, কিন্তু প্যারেন্টসের তো কোনো উপায় নাই। সে কি করবে? মানে আমরা একটা সিস্টেমের মধ্যে পড়ে সবাই হাবুডুবু খাচ্ছি। এই সিস্টেম থেকে আমাদের উত্তরণের উপায়, সবাইকে কনসিয়াস থাকতে হবে প্রত্যেক লেভেলে। বাবা মা যেমন থাকবে, টিচাররাও থাকবে, এবং আমাদের যারা হায়ার লেভেলে আছেন, পলিসি তৈরি করেন, কারিকুলাম তৈরি করেন, তাদেরকেও সচেতনভাবে এটাকে ডিল করতে হবে। কারণ আমরা ম্যাক্সিমাম কতটুকু মানে ইনপুট আমরা অর্জন করতে পারি, ম্যাক্সিমাম কতটুকু মানে কত মিনিমাম ইনপুট দিয়ে আমরা ম্যাক্সিমাম লেভেল অ্যাচিভ করতে পারি, সেটাও দেখতে হবে। তো আমার মনে হচ্ছে যে আমাদের সবাইরই আসলে সচেতন হবে, কোনো একটা গোষ্ঠীকে বলে লাভ নাই। আমরাও অ্যাজ এ এডুকেটর আমাদেরও হতে হবে, আমাদের লেভেলে আমরা বলবো, তারপরে সবাই মিলে চেষ্টা করব বাচ্চাটার যেন ওভারঅল ডেভেলপমেন্টটাকে ত্বরান্বিত করতে পারি আমরা। যেহেতু আমরা জেনেই গেলাম যে ছোট বয়সে বাচ্চাকে যত বেশি, ইকোনমিক্সের থিওরি আছে, আমি যত ইনভেস্ট করব রিটার্নটা তার উপরে পাবো। তা আমি বাচ্চাকে যত একদম কখন থেকে করবেন, খালি কি বাচ্চা যখন ভ্রূণটা মায়ের গর্ভে জন্ম হবে, মাকে সেবার মধ্য দিয়েই আপনাকে শুরু করতে হবে। এটাই আমার মূল মেসেজ। মাকে তখন নিউট্রিশাস ফুড, মায়ের মনটা ভালো রাখা, কারণ ওর মায়ের গর্ভে তো বাচ্চাটা আছে, তো মাকে কেয়ারের মধ্যে দিয়েই শুরু করতে হবে আমার কাছে মনে হচ্ছে। জন্ম মানে বেবিটার যখন ভ্রূণ বা জাইগোট ফর্ম হবে, তখন মায়ের যত্নের মধ্য দিয়েই একদম ভূমিষ্ঠ, কারণ কিছু ডেভেলপমেন্ট তো মাতৃগর্ভেই হয়ে যায়, ব্রেন ডেভেলপমেন্ট। সো ওইটাকে আরেকটু ত্বরান্বিত করব যখন ভূমিষ্ঠ হবে। তখন যত রকম যত স্টিমুলাস দেওয়া যায়, বাচ্চার সাথে কথা বলে ইন্টারাক্ট করে বাচ্চাকে সেফ অ্যান্ড সিকিউর, বাচ্চা যে নিরাপদ এই ধারণাটা, কারণ ও ফিল করতে পারে, ওকে আপনি সেফ অ্যান্ড সিকিউর, লাভ অ্যান্ড কেয়ার, ভালোবাসা, আপনি যে ওকে ভালোবাসেন এটার প্রকাশ করতে হবে বাচ্চাকে। আমরা করি না, আমরা তো ছোট বাচ্চা কথা বলতে পারি না, কোলে তুলে বুকে নেই কেন? তখন ও একটা সিকিউর ফিল করে, যেটা তার ডেভেলপমেন্টে সাহায্য করে। আর টিচার হলে তো টিচারেরও অনেক দায়িত্ব আছে, আপা যা বললেন সব। তার সাথে আমি আরেকটু, যে আপা যেটা বললেন, হ্যাঁ, প্রশ্ন করতে শেখানো, তারপরে হলো যে মোটিভেশন, বাচ্চার মধ্যে একটা উৎসাহ তৈরি করা, আগ্রহ,
কিউরিওসিটিটা, বাচ্চারা তো জন্মগতভাবেই ওদের কিউরিওসিটি থাকে, ওইটাকে আরো এগিয়ে আরো বাড়ানো, ইনক্রিজ করা। হ্যাঁ এটা জানো, তাহলে ওইটার পরে কি, ওইটার পরে কি, তখন ওদের মধ্যে অনেক কিউরিওসিটি হয়। তো আমাদের থ্যাংক ইউ সুন্দর একটা ইনফরমেশন শেয়ার করার জন্য। আমি আশা করছি যে দর্শক এটাকে অবশ্যই মেনে চলবেন। আমি ফারিনা আপনার কাছে চলে যাচ্ছি, খুব ছোট্ট করে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আমি এটাই বলবো যে আমরা যদি একটা খুব সুস্থ সুন্দর একটা সমাজ গড়ে তুলতে চাই, সেখানে কিন্তু আমাদের বাচ্চারা সুন্দরভাবে বেড়ে উঠছে নাকি সেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আপা যেভাবে বললেন, আপা অনেক সুন্দর করে বললেন যে আমরা নিজেরা যখন ছোট ছিলাম এবং আমরা কোনো একটা ক্রাইসিস বা কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি, তখন যেই অ্যাডাল্ট বা গ্রোন আপ বা যেই মানুষটা আমাদেরকে যেভাবে নার্চার করেছে, আমাদের যার কথা যদি আমরা একটু চিন্তা করি যে কে ছিল আমাদের জন্য বা কে ছিল না, কার আমাদের থাকার দরকার ছিল, তো আমাদের লাইফে যারা ছোটরা আছে, সেটা একজন শিক্ষক শিক্ষিকা হোক, বাবা মা হোক, বা যে কেউ হোক, পরিবারের আত্মীয় স্বজন হোক, আমরা যাতে একটা বাচ্চার লাইফে সেই ভূমিকাটা পালন করতে পারি, তাকে সেই আদর যত্ন ভালোবাসা দিয়ে একটা সুন্দর মানুষ হিসাবে গড়ে তুলতে পারি, এটাই বলবো। ধন্যবাদ আপা এত সুন্দর করে বলার জন্য। একটি শিশুর সুস্থ বিকাশে দায়িত্ব শুধুমাত্র বাবা মায়ের নয়, দায়িত্ব রয়েছে আমাদের সকলের। সচেতন হতে হবে, জানতে হবে শিশুর বিকাশ সম্পর্কে। ধন্যবাদ সকলকে এতটা সময় জুড়ে আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।